ইংলিশ রুটসের পার্ট 4-এ আমি সবাইকে ফ্রেজে স্বাগতম জানাচ্ছি। ইংরেজিতে ফ্রেজ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা খুব দারুণ একটা কনসেপ্ট। যদি এই ফ্রেজ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার থাকে, তাহলে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেম, বিভিন্ন জায়গায় সেন্টেন্স মেকিং থেকে শুরু করে সবকিছুতে, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হোক, তারপরে সেন্টেন্স মেকিং হোক, বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমে হোক, প্রত্যেকটা জায়গায় ফ্রেজ কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু কানেক্টেড। সো আজকে এই ফ্রেজের কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিব এবং ফ্রেজের গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন গুলা কি কি আছে, ফ্রেজ কত প্রকার, কিভাবে কাজ করে, কোন ফ্রেজ গুলো দেখতে কেমন, এভরিথিং আজকে আলোচনা করে দিব। পার্ট 4-এ ভিডিওটার আগে আমি আরো 3টা পার্ট নিয়ে এসেছিলাম। সবাইকে আমি স্বাগত জানাবো আমাদের ইউটিউব নেক্সট জেন ইবিআর ইউটিউব যে প্লেলিস্টে রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ রুটস। ঠিক আছে, এখান থেকে এই প্লেলিস্টটা থেকে আপনারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, আমি কথা না বলে শুরু করছি। প্রথমত আসলে দেখি ফ্রেজটা কি, ফ্রেজ শব্দের অর্থ কি। ফ্রেজ শব্দটা এসেছে হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডের কনসেপ্ট থেকে। ফ্রেজ শব্দটা কই থেকে আসছে? একটা গ্রুপ অফ ওয়ার্ডের কনসেপ্ট থেকে। এখন ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। আপাতত এই বেসিক কনসেপ্টটা প্রথমত ক্লিয়ার করতে হবে। তাহলে শব্দগুচ্ছ মানে কি? শব্দগুচ্ছ বলতে গেলে বোঝায় আ গ্রুপ অফ ওয়ার্ডস। শব্দগুচ্ছ মানে কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একের অধিক শব্দ একত্রে বসবে। একের অধিক শব্দ কি বসবে? একত্রে বসবে এবং এর মধ্যে কোনো ধরনের সাবজেক্ট কিংবা ফাইনাইট ভার্ব নিয়ে আসা যাবে না। আমি আবারও বলছি, একের অধিক শব্দ আ গ্রুপ অফ ওয়ার্ডস, আ পেয়ার অফ ওয়ার্ডস একত্রে বসবো এবং এর মধ্যে কোনো ধরনের সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব আসবে না। ওকে, এখন দুটো এক্সাম্পল নিয়েছি। প্রথমত একটা বাক্য যেটা দেখতে পাচ্ছি এক্সাম্পলটা, যে আই স দা ফক্স। খেয়াল করতে হবে, আই স দা ফক্স। তাহলে এখানে আইটা কি? আমি নর্মালি জানি আইটা সাবজেক্ট। এতক্ষণ আমরা এই জিনিসগুলা ক্লিয়ার করেছি যে কিভাবে সাবজেক্ট চিনবো, কিভাবে ভার্ব চিনবো পূর্ববর্তী পার্টগুলোতে। তারপরে হচ্ছে সটা কি? স, এই সটা হচ্ছে ভার্বের কি ফার্স্ট ফর্ম। এটা নরমালি কি একটা ভার্ব, তাই না? এরপরে দা ফক্স, এই যে দা ফক্স, তাহলে আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমি কি দেখলাম? তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি উত্তর পাওয়া যায় না? তাহলে আমি কি দেখলাম? আমি কি শিয়াল দেখলাম? আমি কি দেখলাম? শিয়াল। তাহলে দা ফক্স, এই অংশের নাম কি? অবজেক্ট ফর্ম। এই অংশের নাম কি? এই অংশের নাম হচ্ছে অবজেক্ট ফর্ম, তাই না? তাহলে আপাতত এটুকু ক্লিয়ার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন দ্বিতীয় একটা এক্সাম্পল নিয়েছি। এখানকার এক্সাম্পলটা কি বলতেছে? যে আই সো দা ফক্স, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখান থেকে একটা অতিরিক্ত অংশ তৈরি হয়েছে, উইদাউট আ টেল। কি? উইদাউট আ টেল। তাহলে এই যে উইদাউট একটা, তারপরে এ 2 নাম্বার ওয়ার্ড, আর টেইলটা কত? 3 নাম্বার ওয়ার্ড। তাহলে এখানে টোটাল ওয়ার্ড কয়টা? 3টা। তাহলে 3টা মিলে একটা গ্রুপ অফ ওয়ার্ড, একটা পেয়ার তৈরি হয়েছে না? শব্দ গুচ্ছ তৈরি হয়েছে না? ওকে, কিন্তু এই শব্দগুচ্ছের মধ্যে কোন ধরনের কি সাবজেক্ট আছে? এই শব্দগুচ্ছটুকুর মধ্যে সাবজেক্ট নাই, তাই না? এই শব্দগুচ্ছের মধ্যে কি কোনো ধরনের ফাইনাইট ভার্ব আছে? আমরা কোনো ভার্ব দেখতে পাচ্ছি? নাই। তাহলে এই যে একত্রে শব্দগুচ্ছ গঠন করলো, একটা পেয়ার অফ ওয়ার্ডস, একটা গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করলো, এটাকে আমি বলবো ফ্রেজ। এটাকে আমি কি বলবো? ফ্রেজ। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে ফ্রেজের কনসেপ্টটা কি? ডেফিনেশনটা আমি একটু জাস্ট বলি। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দা হুইচ হ্যাজ, এখানে আসলে একটু মিস্টেক, নো হবে, হুইচ হ্যাজ নো সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব এন্ড অ্যাক্টস অ্যাজ আ স্মল এলিমেন্ট অফ আ সেন্টেন্স। ঠিক আছে, তার মানে খুব ক্লিয়ার, একটা ফ্রেজ সাবজেক্ট এবং ভার্ব ছাড়া একটা শব্দগুচ্ছ গঠন করবে এবং সেই শব্দগুচ্ছটা যখন আমরা কি একটা স্মল, একটা এলিমেন্ট, একটা উপাদানের এটা হিসেবে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কি করবো সেটাকে দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত একদম বেসিক যে ফ্রেজটা কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করছি একদম বেসিক থেকে সময় নিয়ে বুঝাইতে, আসলে সময় নিয়ে বুঝাইতে, যেন আলটিমেটলি সবার জন্য খুব বেশি উপকার হয়। বিকজ এখানে বিভিন্ন কাইন্ডের স্টুডেন্ট থাকে, বিভিন্ন কাইন্ড অফ স্টুডেন্টস থাকে, তাদের বিভিন্ন আলাদা আলাদা স্টোরি থাকে। ইংরেজিতে সবার অবস্থা কিন্তু ভালো না। এখন আমি চেষ্টা করব যাদের অবস্থা খারাপ তাদের জন্য ভিডিও বানাতে, যাদের অবস্থা ভালো তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে। তো আমি এই জন্য স্লোলি একটু স্মুথলি আগানোর চেষ্টা করছি। ঠিক আছে, ওকে। এরপরে ক্লাসিফিকেশন অফ ফ্রেজ থেকে যদি আমি দেখি, কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ আমাদের জানা প্রয়োজন আছে। যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, ইন্টারজেকশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, সবগুলো আমি আলোচনা করব পার্ট বাই পার্ট। একটু দেখেন, আপনারা ধৈর্য ধরে থাকেন। প্রথমত আমি ফ্রেজের মধ্যে প্রথম যে ফ্রেজটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা সব থেকে বেশি দেখতে পাই সেটা হচ্ছে নাউন ফ্রেজ। সেটার নাম কি? নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজটা কি? নাউনের ফ্রেজ যদি জানতে হয় আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। নাউন ফ্রেজ
কার মতো রোল প্লে করবে? নাউনের মতো। কার মতো রোল প্লে করবে? নাউনের মতো। অ্যাডজেক্টিভ ফ্রেজ কার মতো রোল প্লে করবে? অ্যাডজেক্টিভের মতো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কার মতো রোল প্লে করবে? অ্যাডভার্বের মতো। প্রিপোজিশনাল ফ্রেজ কার মতো রোল প্লে করবে? প্রিপোজিশনের মতো। এই কনসেপ্টটুকু মাথার মধ্যে ঢুকায় নেন আপনারা। তাহলে এখন খেয়াল করেন যে নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজ জিনিসটা আসলে কি? নাউন ফ্রেজ চেনার আগে আমি কি বললাম? নাউনের রোল গুলা কি আসলে? নাউন কি করে? বা একটা বাক্যের ভিতরে নাউনের বৈশিষ্ট্য কি? নাউন প্রথমত কিভাবে কাজ করতে পারে? একটা সাবজেক্টের মতো কাজ করতে পারে বা ডিরেক্টলি কি সাবজেক্ট হিসেবে কাজ করে একটা বাক্যের মধ্যে, তাই না? 2 নম্বর রোল যদি বলি, নাউন কি করতে পারে? অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। কিভাবে কাজ করতে পারে? অবজেক্টের মতো, অবজেক্ট রোলে কাজ করতে পারে। 3 নম্বর কি? এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। কি হিসেবে কাজ করতে পারে? কমপ্লিমেন্ট। তাহলে এই যে নাউনের যে রোল, এই 3টা রোল যখন আমরা কি করব ফ্রেজের মধ্যে দেখতে পারবো, সেই গ্রুপ অফ ওয়ার্ডটাকে আমি নাউন ফ্রেজ বলবো। আমি কি বুঝাতে পারছি? আমি এখন একজাক্টলি এক্সাম্পলে চলে যাই। এখানে বলতেছে একটা এক্সাম্পল প্রথমত যে টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। তাহলে ইজটা কি এখানে? এখানে আমি জানি ইজটা কি ভার্ব, গুড ফর হেলথ। এই যে এখন এই ইজের আগের যে অংশটা দেখেন তো খেয়াল করে, টু টেক এক্সারসাইজ, টু টেক এক্সারসাইজ, এই অংশটা কার মতো কাজ করতেছে? এই অংশটা বাক্যের প্রথমে বসছে এবং ভার্বের আগে বসছে। তাহলে ভার্বের আগে যেটা বসে সেটাকে আমি কি বলবো? সাবজেক্ট বলবো না? ভার্বের আগে যেটা বসবে সেটাকে আমি কি বলবো? সাবজেক্ট বলবো। তাহলে এই যে সাবজেক্টের মতো রোল প্লে করতেছে এবং এটা গ্রুপ অফ ওয়ার্ড, এর ভিতরে কোনো কি নাই? ফাইনাইট ভার্ব কি আছে? কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো সাবজেক্ট নাই। তাহলে এই যে গ্রুপ অফ ওয়ার্ড বা পেয়ার অফ ওয়ার্ড এবং এই অংশটা কাজ করতেছে সাবজেক্টের মতো, এবং সাবজেক্টের মতো যে কাজ করতে পারে কে? নাউন কাজ করতে পারে। দ্যাটস এটাকে আমি কি বলবো? নাউন ফ্রেজ বলবো। দ্যাটস এটাকে আমি কি বলতেছি? একটা নাউন ফ্রেজ বলতেছি। ঠিক আছে? আরো আমি ইজি করে দিচ্ছি। দ্বিতীয় এক্সাম্পল দেখি একটু। কি বলতেছে? আই লাইক টু টেক টি ইন দ্য আফটারনুন। আই লাইক টু টেক টি। তাহলে এই যে খেয়াল করতে হবে, আই লাইক, এখানে আইটা কি? আইটা সাবজেক্ট, লাইকটা কি? ভার্ব। তাহলে সাবজেক্ট শেষ, ভার্ব শেষ। এরপরের অংশটা কি? টু টেক টি ইন দ্য আফটারনুন। এই যে পুরো অংশটা এটা কি হিসেবে কাজ করতেছে? এই অংশটা কাজ করতেছে অবজেক্টের মতো। কার মতো কাজ করতেছে? কার মতো? অবজেক্টের মতো। বিকজ সাবজেক্টের পরে ভার্বের পরে পরবর্তী যে অংশটা আমরা জানি, বেসিক স্ট্রাকচার থেকে আমরা জানি, যেটা দেখে এসেছি, সাবজেক্টের পরে ভার্বের পরে যে অংশটা সেটা অবজেক্টের মতো কাজ করে, তাই না? অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে অবজেক্ট আবার কার মতো কাজ করে? এই অবজেক্টটা সেন্টেন্সে কার মতো কাজ করে বলেন তো? নাউন। নাউন যখন আমরা দেখব তখন আমরা কি দেখব? নাউন কাজ করে কিভাবে? অবজেক্টের মতো। এবং অবজেক্টের সাথে সম্পর্ক কার? নাউনের। কেন? অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু অবজেক্টের মতো কাজ করতে পারে না, নাউনই করতে পারে। ঠিক আছে? তাহলে এই যে টু টেক টি ইন দ্য আফটারনুন, এই অংশটা, এই অংশটাকে আমি কি বলবো? নাউন ফ্রেজ বলবো, বিকজ এই অংশটাকে অবজেক্টের মতো কাজ করতেছে। ঠিক আছে? পরবর্তী বাক্য কি বলতেছে? রিডিং নোভেলস। রিডিং নোভেলস আমি একটু দেখাই। রিডিং নোভেলস, এই যে নোভেল পড়ার কথা, তাই না? ইজ নট আ ব্যাড হ্যাবিট। এখন ইজটাকে এখানে, ইজটা এখানে ভার্ব না, তারপরে নট আ ব্যাড হ্যাবিট এটা বাক্যের আলাদা এক্সটেনশন, তাই কি না? এখন এই যে রিডিং নোভেলস, এই যে রিডিং নোভেলস, এই রিডিং নোভেলস অংশের মধ্যে কি কোনো ধরনের ডিরেক্টলি কোনো ফাইনাইট ভার্ব আছে? ডিরেক্টলি কোনো ফাইনাইট ভার্ব আছে? অনেকে বলতে পারেন এই যে রিডিং আছে, রিডিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এটা কিন্তু কি একটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? তাহলে যে রিডিং নভেলস, এই রিডিং নভেলস এর অংশের মধ্যে কোনো ধরনের সাবজেক্ট নাই, কোনো ধরনের ফাইনাইট ভার্ব নাই, তাই না? তাহলে এই অংশটাকে আমি কি গ্রুপ অফ পেয়ার এর মধ্যে নিতে পারি না? তাহলে এটাকে আমি ফ্রেজ বলতে পারি না? কিন্তু এটা এখন কোন ফ্রেজ? নাউন, অ্যাডজেক্টিভ নাকি কোন ফ্রেজ? তাহলে এই যে রিডিং নোভেল এটা কার মতো কাজ করতেছে? সাবজেক্টের মতো। কার মতো কাজ করতেছে? সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আর সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে কি? নাউন। তাহলে এই রিডিং নোভেলস এই অংশটা হবে কি? নাউন ফ্রেজ। ঠিক আছে? এরপর একদম লাস্ট এক্সাম্পলটা কি বলতেছে? উই আর সরি অ্যাট দিস বিং কিকড আউট। তাহলে এখানে কি করতেছে? অ্যাট দিস বিং কিকড আউট, এই আমি একটু আন্ডারলাইন করে দিই জায়গাটা। অ্যাট দিস বিং কিকড আউট, এই যে অ্যাডটা কি একটু আপনাদের একটু বলা উচিত। যারা বেসিক সম্পর্কে একদম জানে না, পার্টস অফ স্পিচ এর পরে হয়তো আপনারা চিনবেন, বাট নরমালি জানার কথা, অ্যাডটা হচ্ছে একটা প্রিপোজিশন। একটা কি বলেন তো? একটা প্রেপোজিশন। একটা হচ্ছে কি? প্রিপোজিশন। তাহলে উই আর সরি অ্যাট হিজ, এই যে অ্যাট হিজ বিং কিকড আউট, অ্যাট হিজ বিং কিকড আউট, এই যে অংশটা, এই অংশটা কি করতেছে? অবজেক্ট টু প্রিপোজিশন। এটা হচ্ছে কার প্রিপোজিশনের? এটের অবজেক্ট ফর্ম। এটের কোন ফর্ম? এট পর্যন্ত বসার পরে বিং, হিজ বিং কিকড আউট, এই অংশটা হচ্ছে কি এটের কি একটা অবজেক্ট ফর্ম হিসেবে কাজ করতেছে। আর আমি জানি অবজেক্ট ফর্ম মানে কি সেটা
ডিরেক্টলি অবজেক্ট হিসেবে কাজ করে কি নাউন কাজ করতে পারে। সো এটাকে আমি কি বলবো, একটা নাউন ফ্রেজ বলতে পারবো। আশা করি নাউন ফ্রেজ সম্পর্কে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, বা আমি চেষ্টা করেছি পুরোটা ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, যদি কোনো এক্সাম্পল নিয়ে বা কোনো কিছু নিয়ে সমস্যা থাকে আমাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বা কমেন্ট আপনারা জানাতে পারেন। তারপরে দেখেন অ্যাজেক্টিভ ফ্রেজ। অ্যাজেক্টিভ ফ্রেজের আগে আপনাদের জানতে হবে যে আসলে অ্যাজেক্টিভের রোলটা কি বা অ্যাজেক্টিভ কেমন। আমি পার্ট 2 তে বলেছিলাম যে অ্যাজেক্টিভ চিনতে গেলে কি করতে হবে, যখন আমরা নরমালি সেন্টেন্স থেকে অ্যাজেক্টিভ চিনতে চাইবো তখন আমাকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে? কেমন দিয়ে। তাহলে সে কেমন, হি ইজ আ গুড ম্যান, তাহলে সে কেমন মানুষ? ভালো মানুষ। সে কেমন মানুষ? ভালো। তাহলে নরমালি জানি এই গুডটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। গুডটা কি বলেন তো? একটা অ্যাজেক্টিভ। আচ্ছা, তাহলে গুডটা যদি অ্যাজেক্টিভ হয় তাহলে একটা ওয়ার্ড কি কখনো ফ্রেজ হতে পারে? হতে পারে না। তাহলে গুডটা অ্যাজেক্টিভ এটা আমরা আগে আইডেন্টিফাই করলাম, এই জন্য আমি আপনাদের দিয়েছি একদম পার্ট বাই পার্ট। তাহলে এই যে একটা এক্সাম্পল আমি যদি নেই যে হি ইজ আ ম্যান অফ গুড টেস্ট, খেয়াল করতে হবে আ ম্যান অফ গুড টেস্ট। আ ম্যান অফ কি? গুড টেস্ট। তাহলে এই অংশটা আ ম্যান অফ, এই ম্যান অফ কি? গুড টেস্ট। তাহলে এই যে অফ গুড টেস্ট, খেয়াল করতে হবে এই নাউন, এই ম্যানটা কি বলেন তো একটা? ম্যানটা কি? নাউন না? ম্যানটা কি নাউন না? এটা আমরা জানি ম্যানটা কি নাউন। আচ্ছা, তাহলে এই যে অফ গুড টেস্ট, এই অফ গুড টেস্টটা এই অংশটুকু কাকে ডিফাইন করতেছে? এই গুড অ্যাডজেক্টিভকে ডিফাইন করতেছে। কাকে ডিফাইন করতেছে? অ্যাডজেক্টিভকে ডিফাইন করতেছে। তাহলে এই যে এখানে ডিরেক্টলি অ্যাডজেক্টিভকে আমি বলেছি নোটের মধ্যে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক একটি মাত্র অ্যাডজেক্টিভের কাজ করে। কার মতো কাজ করে? একটি মাত্র অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এই যে পেয়ার অফ ওয়ার্ডস এর ভিতরে কোনো আমি সাবজেক্টও দেখছি না, এর ভিতরে আমি কোনো ধরনের কি ফাইনাইট ভার্বও কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এই অংশটা কার মতো কাজ করতেছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তাহলে অফ গুড টেস্ট, গুডটা থেকে কি হয়ে গেল? অফ গুড টেস্ট। তাহলে এই পেয়ার অফ ওয়ার্ডস তিনটা ওয়ার্ডস একসাথে বসলো এবং এটা অ্যাডজেক্টিভের গুডকে কি গুডকে নিয়ে কাজ করতেছে। দ্যাটস এটাকে আমি কি বলতেছি? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতেছি। ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কিভাবে কাজ করে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার আগে আমাদের আগে চিনতে হবে অ্যাডভার্ব কি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার আগে আমাদের চিনতে হবে অ্যাডভার্ব কি। আমরা গত ভিডিওতে পার্ট 2 তে বলেছিলাম অ্যাডভার্ব চিনতে গেলে কি অবস্থা, কেমন ভাবে কাজটি করে সেটা আমাদের জানতে হবে, তাই না? তাহলে এখানে আমি একটা এক্সাম্পল বলি, যে টাইগার রানস ফাস্ট। তাহলে টাইগারটা কেমন ভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। টাইগারটা কেমন ভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে ফার্স্টটা কি একটা অ্যাডভার্ব, আমরা আপাতত চিনতে পারলাম ফার্স্ট অ্যাডভার্ব। কিন্তু এই শুধুমাত্র ফার্স্টটাকে কি আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারবো? কেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে গেলে তো কি করতে হবে? বাক্যটার গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে, একত্রে অনেকগুলো শব্দ, মিনিমাম 2 থেকে 3টে শব্দ আমাকে একসাথে বসাইতে হবে। বিকজ এক শব্দে কি কখনো ফ্রেজ হয়? হয় না। মিনিমাম 2 3 4 এরকম একটা গ্রুপ অফ ওয়ার্ডস আমাদের লাগবে, তাই না? তাহলে কি হলো, এখান থেকে যদি আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বের করতে চাই তাহলে কি হচ্ছে, দ্য টাইগার রানস। রানস পর্যন্ত তো আমাদের ভার্ব পর্যন্ত আছে, ঠিক আছে। এই যে অ্যাট আ গ্রেট স্পিড, অ্যাট আ কি গ্রেট স্পিড, এই যে অংশ, এখানে কয়টা ওয়ার্ড একসাথে বসতেছে? এখানে 1 2 3 4 4টা ওয়ার্ড একসাথে বসতেছে, তাই না? তো একটা গ্রুপ অফ ওয়ার্ডস আমরা তো অলরেডি পেয়ে গেলাম, তাই কিনা? এখন এর মধ্যে দেখবো কোন ধরনের সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব আছে কিনা। আমরা কি কোনো ধরনের সাবজেক্ট বা কোনো ফাইনাইট ভার্ব কি দেখতে পাচ্ছি? আমি পরবর্তী পার্টে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, এই কথাটা অনেক বেশি বেশি আসতেছে। আমি বিশ্বাস করি যদি পরবর্তী পার্টে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা না করি আপনাদের একটা প্রবলেম থেকে যাবে, কিন্তু সেটা পরবর্তী পার্টে আলোচনা করব, সমস্যা নাই। তাহলে এই যে এট আ গ্রেট স্পিড, এই এট আ গ্রেট স্পিড এর মধ্যে কোনো ধরনের কি নাই বলেন তো? কোনো ধরনের সাবজেক্ট না ফাইনাইট ভার্ব নাই। দ্যাটস ওয়াই এই অংশটাকে আমি কি বলবো, এটা যদি অ্যাডভার্বের মতো কাজ করতেছে এবং এই ফার্স্টটাকে এট আ গ্রেট স্পিড এর আমি কি করলাম, কনভার্ট করে দিলাম, তখনই এটা হয়ে গেল একটা অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝাতে পারছি। পরবর্তী অংশে কি বলতেছে? প্রিপোজিশনাল ফ্রেজ। একটা এক্সাম্পল আমি দিয়েছি যে আই কুড নট গো টু কোচিং ফর ইলনেস। এই যে ফর ইলনেস, তাহলে ফরটা কি বলেন তো? ফরটা কি? ফরটা হচ্ছে একটা প্রিপোজিশন। ফরটা কি? একটা প্রিপোজিশন, এটা আমরা জানি। ইলনেস। আচ্ছা, তাহলে এই অংশের ভিতরে কি আমি কোন ধরনের ফ্রেজ পাচ্ছি? জাস্ট নরমালি একটা প্রিপোজিশন পাইলাম, ফ্রেজ তো পাই নাই। তাহলে এখন এখান থেকে আমরা ফ্রেজটা কিভাবে বের করতে পারি? দেখেন, আই কুড নট গো টু কোচিং এ পর্যন্ত কোনো সমস্যা নেই, এটা একটা ক্লজ। আই কুড নট গো টু কোচিং এই অংশটা কিন্তু ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা সাবজেক্ট ক্লজ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। এক্সটেন্ডেড আলোচনা দু একটা কথা চলে আসে, পরবর্তীতে আমি ফ্রেজ নিয়ে আসতেছি, ক্লজ নিয়ে আসতেছি, সবগুলো নিয়ে আসবো, সমস্যা নেই, কোনো ভয়ের কারণই নেই, পার্ট বাই পার্ট আসবো। তাহলে সাবজেক্টের পরে ডিরেক্টলি ভার্ব, কুড নট গো অংশ, টু কোচিং। এই যে এখান থেকে খেয়াল করতে হবে যে অন অ্যাকাউন্ট অফ ইলনেস, এই যে অন অ্যাকাউন্ট অফ এই পর্যন্ত আমি চলে দেখি ইলনেসটা,
ইনলেসটা যদি বাদ দেই, এই অংশটা আমি দেখি অন অ্যাকাউন্ট অফ, তাহলে এই যে অনটা কি, অনটা একটা প্রিপোজিশন, অনটা কি একটা প্রিপোজিশন, আবার অফটা কি, অফটা একটা প্রিপোজিশন। মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে সেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়, আবার সেটা প্রিপোজিশন দিয়ে কি হয়, শেষ হয়। যদিও এক্সেপশনও আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি। তাহলে এই যে অন অ্যাকাউন্ট অফ, তিনটা গ্রুপ অফ ওয়ার্ড একত্রে বসলো, এবং তিনটা গ্রুপ অফ ওয়ার্ড একত্রে বসার পরে একটা পেয়ার অফ ওয়ার্ড গঠন করলো, এবং এর মধ্যে কোনো কি নাই, সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নাই, এবং একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার আরেকটা প্রিপোজিশন দিয়ে কি হলো, শেষ হয়ে গেল। দ্যাটস ওয়াই এটাকে আমি কি বলবো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এইগুলাই মেনলি ফ্রেজের ক্ষেত্রে বা আমাদের বেশি আসলে প্র্যাকটিক্যাল লাইফে দরকার হয়, অ্যাডমিশন দরকার হয়। যদিও আমি একদম সব আলোচনা করে রেখেছি আপনাদের জন্য যে ইন্টারজেকশনাল ফ্রেজ সম্পর্কে অনেক সময় আমাদের জানার প্রয়োজন হয়, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না, বা কনজাংশনাল ফ্রেজ সম্পর্কে আমাদের জানার দরকার হয়, খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট আমি একটু আলোচনা করে ফেলি যে কনজাংশন, যদিও পার্টস অফ স্পিচ আমি এগুলো নিয়ে আলাপ করবো, এখন আগে আমাদের জানতে হবে কনজাংশন কি। কনজাংশন কি করে, কনজাংশন মানে যুক্ত করে, দুইটা বাক্যকে একত্রে যুক্ত করে, যেমন এন্ড, বাট, অর, এগুলো কি করে, দুইটা বাক্যকে, দুইটা ক্লজকে একত্রে যুক্ত করে। এটা আমরা তাহলে জানি কনজাংশন এটা। তাহলে কনজাংশনাল ফ্রেজটা কি, যে দুইটা, এই একটা ফ্রেজ দিয়ে দুইটা অংশকে কি করবে, কানেক্ট করে দিবে। দেখি এখানে বাক্যের ভিতরে কয়টা অংশ, ওয়ার্ক হার্ড, একটু খেয়াল করি, ওয়ার্ক হার্ড এটা হচ্ছে বাক্যের ভিতরে একটা অংশ। তারপরে বলতেছি ইন অর্ডার দ্যাট ইউ ক্যান সাকসিড, তাহলে ইউ ক্যান সাকসিড এটা আরেকটা অংশ। তার মানে এটা একটা কি, এটা একটা ক্লজ, একটু খেয়াল করি, এটা একটা ক্লজ, এটা হচ্ছে কি আরেকটা ক্লজ, এটা একটা ক্লজ কি, আর এটা হচ্ছে আরেকটা ক্লজ, দুইটা ক্লজ, ক্লজ কি আমি আলোচনা করব পরের পার্টি, সমস্যা নেই। তাহলে এই যে দুইটা ক্লজ, দুইটা ক্লজের মাঝে যে বসলো ইন অর্ডার দ্যাট, দুইটা ক্লজের মাঝে কি বসলো, ইন অর্ডার দ্যাট, তাহলে ইন অর্ডার আর দ্যাট তিনটা কি আলাদা আলাদা ওয়ার্ড, এবং তিনটা কি একত্রে বসতেছে, কোনো সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই। তাহলে এবং এবং এটা কি করতেছে, এই দুইটা ক্লজকে এই ইন অর্ডার দ্যাট দিয়ে যুক্ত করতেছে, দুইটা ক্লজকে ইন অর্ডার দ্যাট দিয়ে কি করতেছে, যুক্ত করতেছে। তার মানে কনজাংশনের রোলটা কি, তাহলে যেহেতু দুইটা ক্লজকে একত্রে যুক্ত করলো, এবং একই সাথে এটা একটা কি পেয়ার অফ ওয়ার্ড গঠন করলো, একটা গ্রুপ অফ ওয়ার্ডস গঠন করলো, দ্যাটস ওয়াই আমি এটাকে কি বলবো, একটা কনজাংশনাল ফ্রেজ বলবো। আশা করি বুঝাতে পারছি। একদম লাস্টে আমরা চলে আসছি ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন বলতে গেলে ওই যে মনে করেন যে দুঃখ, কান্না, বেদনা, তারপরে অনেক বেশি উন্মাদনা, সুখের বিষয়, ঠিক আছে, সবকিছু মিলে যেগুলা, যে পার্টস অফ স্পিচ গুলো কাজ করে সেটাকে আমরা কি বলবো, ইন্টারজেকশন বলবো। তাহলে এই টাইপ যে সকল ফ্রেজ গুলো আমরা দেখবো সেটাকে আমরা বলবো ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে এখানে একটা পয়েন্ট অফ এক্সক্লেমেশন চিহ্ন কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে হোয়াট আ প্লিজার, হোয়াট আ প্লিজার, তাহলে এই হোয়াট আ প্লিজার এই অংশটা একটা ফ্রেজ না, ওকে জানলাম, এই অংশটা আমরা জানি একটা ফ্রেজ, একের অধিক শব্দ একত্রে বসে সাবজেক্ট ফাইনাইট ভার্ব ছাড়া, কিন্তু এটা কোন ফ্রেজ, এটা হচ্ছে ইন্টারজেকশনাল। ওয়ার্ডটা কি, ইন্টারজেকশন, ডিরেক্টলি ইন্টারজেকশনের মতো কাজ করতেছে, কার মতো কাজ করতেছে, ইন্টারজেকশনের মতো কাজ করতেছে, ইন্টারজেকশনের রোল প্লে করতেছে। দ্যাটস এটাকে আমি কি বললাম, একটা ইন্টারজেকশনাল আমি কি বললাম, ফ্রেজ বললাম। আজকে আমি আপনাদের জন্য ডিরেক্টলি টোটাল ফ্রেজ সম্পর্কে আলোচনা করে দিলাম, কি কি ক্লাসিফিকেশন আছে, কোন কোন ফ্রেজ গুলা কিভাবে ব্যবহার করা হয়, সেটা নিয়ে আমি আপনাদের মধ্যে আলাপ করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই বলবেন, এবং ডিরেক্টলি বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন আপনারা করা শিখেন, তবে কিন্তু ইংলিশটাকে এক্সপ্লোর করা সম্ভব। জাস্ট রুলস বুঝে গেলাম, করে ফেললাম, হয়ে গেল না, এমন না। দেখলি কতটুকু বুঝতেছেন সেটা খাতায় অ্যাপ্লাই করেন, একটু লিখার চেষ্টা করেন যে কি বুঝলেন আপনি, এবং নিজেকে প্রশ্ন করেন আপনি কতটুকু বুঝতে পেরেছেন। তো আমি আজকে এ পর্যন্ত শেষ করছি, এবং ভিডিওগুলোকে রিলেট করার জন্য, কানেক্ট করার জন্য পূর্ববর্তী পার্টগুলো অবশ্যই দেখে আপনারা যদি আসেন ভিডিওতে পার্ট বাই পার্ট, আশা করছি আপনারা ভালো লার্নার হয়ে উঠবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।